50 কোটি টাকার বিশাল পুরস্কারের ভিলাটি নেওয়ার জন্য এই মেয়েটি একজন নকল স্বামীকে খুঁজছিল। তাদের একসাথে থাকার সময় তারা একে অপরের প্রতি আবেগ অনুভব করতে শুরু করে, কিন্তু তার প্রতারক প্রাক্তন প্রেমিক হঠাৎ ফিরে আসে এবং মহিলার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে তাকে বিরক্ত করতে থাকে, তার সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য অনুরোধ করতে থাকে। একদিন মেরির প্রাক্তন প্রেমিক ঘটনাক্রমে ভিলা এলাকায় আসে এবং অপ্রত্যাশিতভাবে মেরি আর জিউকে দেখে ফেলে। জিউ যখন মেরিকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মেরি তার প্রাক্তন প্রেমিককে দেখতে পায় এবং সাথে সাথেই জিউকে টেনে নিয়ে নিচে বসে লুকিয়ে পড়ে। পুরোটা স্পষ্ট দেখতে না পাওয়া প্রাক্তন প্রেমিক ভেবেছিল এটি মেরির মতো দেখতে অন্য কেউ, তাই সে আর গভীরভাবে কিছু ভাবেনি। যদিও মেরি আপাতত এই বিপদ থেকে রক্ষা পায়, সে মনে মনে খুব চিন্তিত ছিল। একবার যদি তার প্রাক্তন প্রেমিক এই ভিলাটির অস্তিত্ব জানতে পারে, তবে সে অবশ্যই তা ছিনিয়ে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করবে। জিউ পরামর্শ দেয় যে যখন সেই সময় আসবে তখন তারা দুজন মিলে ঘরটি বাঁচাতে পারবে, কিন্তু মেরি তার প্রাক্তন প্রেমিকের পরিবারের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না এবং মনে মনে প্রার্থনা করে যেন প্রাক্তন প্রেমিক আর তাকে বিরক্ত না করে, যাতে সে সফলভাবে 3 মাস কাটিয়ে ঘরটি বিক্রি করতে পারে। তবে হাল না ছাড়া প্রাক্তন প্রেমিক তার সাথে দেখা করার জন্য অফিসে ছুটে আসে। সে মিথ্যা বলে যে সে তার নতুন প্রেমিকা আর মেরির মধ্যে বারবার বিধায় ভুগছে, কিন্তু শেষ পর্যন্ত মেরিকে বেছে নিয়েছে। কিন্তু মেরি ততক্ষণে তার প্রাক্তন প্রেমিকের পরিবারের আসল চেহারা বুঝতে পারে এবং তার বলা প্রতিটি কথাই তার কাছে বিরক্তিকর মনে হয়। সে নির্দয়ভাবে তাকে তাড়িয়ে দেয়। তার প্রাক্তন প্রেমিকের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পর মেরি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজে মনোনিবেশ করে। কয়েকদিন পর মিং জুন টাংয়ের জন্য ডিজাইন করা তার উপহারের বাক্সটি সফলভাবে বাজারে আসে। এর বিশেষত্ব বাড়াতে তিনি একজন বিখ্যাত বৌদ্ধ কবিকে আমন্ত্রণ জানিয়েছিল, যিনি উপহারের বাক্সে রাখার জন্য দার্শনিক উক্তি লিখে কার্ড তৈরি করে দেন। জিউ মেরির নকশা দেখে খুবই সন্তুষ্ট হয় এবং দ্রুত প্যাকেজিংয়ের কাজটি সম্পন্ন করে মিং জুন টাংয়ের পণ্যগুলি বড় মল আর গ্রাহকদের কাছে পাঠাতে শুরু করে। কিন্তু যেদিন ডেলিভারি শুরু হয়, ঠিক সেই দিনই বৌদ্ধ কবির মদ্যপ অবস্থায় বিমানে গোলমাল করার কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। মিং জুন টাংয়ের সুনামের ক্ষতি হওয়ার ভয়ে জিউ দ্রুত দলের কর্মীদের ডেলিভারি ড্রাইভারদের থামানোর ব্যবস্থা করে এবং পণ্য গ্রাহকদের হাতে পৌঁছানোর আগেই যেন উপহারের বাক্সের ভেতরের কার্ডগুলি সরিয়ে ফেলা হয় তা নিশ্চিত করে। সবাই আলাদাভাবে কাজ শুরু করে এবং ডেলিভারির পথে থাকা বেশিরভাগ পণ্যই দ্রুত থামানো সম্ভব হয়। তবে একটি প্যাকেজ ইতোমধ্যে বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিল। জিউ সাথে সাথে সেই ঠিকানায় ছুটে যায় এবং দরজার বাইরের ডেলিভারি বক্সটি খোলার সময় বাড়ির মালিকের কুকুরের আক্রমণের মুখে পড়ে আর অল্পের জন্য রক্ষা পায়। সেই সংকটময় মুহূর্তে মেরি তার সাথে থাকা শুকানো মাংসের টুকরো বের করে কুকুরটিকে খেতে দেয়, সফলভাবে সময় ক্ষেপণ করে এবং জিউকে কার্ডটি সরিয়ে নিতে সাহায্য করে। কাজ শেষ হওয়ার পর জিউ লক্ষ্য করে যে মেরির কাছে শুধু শুকানো মাংসই নয়, জেলি ক্যান্ডি এবং লাল মরিচও রয়েছে। তাই সে যত্ন সহকারে তার ব্যাগটি নিজের কাঁধে তুলে নেয়, যাতে মেরিকে অতিরিক্ত ভার বহন করতে না হয়। জিউয়ের কাকা দাদির কাছে রিপোর্ট করে যে বিপণন দল সফলভাবে উপহারের বাক্সের দুর্ঘটনাটি সমাধান করেছে। তিনি এই সাফল্যের কৃতিত্ব জিউকে দিতে চাননি, তাই ইচ্ছাকৃতভাবে এমনভাবে বলে যে এটি বিপণন দলের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। কিন্তু দাদি তখনও জিউয়ের পরিচালনার প্রশংসা করে এবং তার ক্ষমতাকে স্বীকার করে। এমনকি কাকাকেও মনে করিয়ে দেন যে জিউকে যেন তিনি ভালোভাবে সাহায্য করে। কাকা অনিচ্ছা সত্ত্বেও তার রাগ প্রকাশ করতে সাহস পান না। অফিস থেকে বেরিয়ে আসার সময় তিনি অপ্রত্যাশিতভাবে সেই মন্ত্রীর স্ত্রীকে দেখতে পান, যাকে তিনি মেরে ফেলেছিল, যিনি দাদির সাথে দেখা করতে এসেছে। আসলে মন্ত্রীর স্ত্রী যখন স্বামীর জিনিসপত্র গোছাচ্ছিল, তখন একটি আর্থিক প্রতিবেদন খুঁজে পান যা কোম্পানির জন্য দরকারি মনে করে তিনি তা নিয়ে আসে। দাদি যখন আর্থিক প্রতিবেদনটি দেখে, তখন তার অভিব্যক্তি অত্যন্ত গম্ভীর হয়ে যায়। কাকা ভয়ে পেয়ে যান যে তার অর্থ আত্মসাতের গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। তাই তিনি দ্রুত আমেরিকায় থাকা সেই মহিলাকে ফোন করে এবং তার নামে থাকা কনসাল্টিং কোম্পানি ও রেস্তোরাঁটি বাতিল করতে বলে, যাতে কোনো প্রমাণ না থাকে। কেউ কল্পনাও করেনি যে ফোন ধরা সেই মহিলাটি কাকার দ্বিতীয় স্ত্রী। তারা দুজনই সবার কাছ থেকে লুকিয়ে আমেরিকায় সংসার পেতেছে এবং তাদের 7-8 বছরের একটি ছেলেও আছে। এই সময় জিউ কাকার জন্য কফি নিয়ে আসে। আগেরবার উপহারের বাক্সের সমস্যা সমাধানে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে আসে। কাকা তাড়াহুড়ো করে কাগজপত্র দিয়ে আর্থিক প্রতিবেদনটি ঢেকে দেন, কিন্তু তার অস্থিরতা
ব্যর্থতার কারণে কফিটি অসাবধানতাবশত উল্টে যায়। জিউ যখন পরিষ্কার করতে সাহায্য করছিল তখন সে দুর্ঘটনাক্রমে সেই আর্থিক প্রতিবেদনটি দেখতে পায়, যেখানে স্পষ্ট করে কনসাল্টিং কোম্পানির নামটি লেখা ছিল। কাকা এটা দেখে দ্রুত প্রতিবেদনটি ফিরিয়ে নেন। জিউ যেন কিছু দেখেনি এমন ভান করে বিঞ্জের সাথে অফিস ত্যাগ করে পরের দিন জিউ আর মেরি একসাথে বাইরে যায়। মেরিকে তার কোম্পানিতে পৌঁছে দেওয়ার পথে মেরি আবারও তার প্রাক্তন প্রেমিকের ফোন কল পায়, কিন্তু কিছু না ভেবেই সরাসরি কেটে দেয়। হতাশ প্রাক্তন প্রেমিক আপ্রাণ চেষ্টা করে কিভাবে মেরির মন জয় করা যায়। তার বোন, যে তার ধনী প্রেমিকার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে, সে তাকে মনে করিয়ে দেয় যেন সে মেরির সাথে আর যোগাযোগ না করে। কিছুদিন আগে তারা টাকার জন্য মেরির মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ফলে পরিস্থিতি খুব বিব্রতকর হয়েছিল। প্রাক্তন প্রেমিকের মনে হয় তার বোন এবং মা তার প্রতিপক্ষ এবং একই সাথে সে ধরে নে যে এই কারণেই মেরি তার উপর রাগ করে তাকে উপেক্ষা করছে। তার ক্ষমা চাওয়ার জন্য সে সাথেই অফিসে মেরির সাথে দেখা করতে আসে। গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ সে দেখে মেরি এবং জিউ একসাথে বাইরে আসছে তাদের সম্পর্ক নিশ্চিত করতে। প্রাক্তন প্রেমিক গোপনে জিউ এর গাড়িকে অনুসরণ করে ভিলা এলাকায় চলে আসে। বিপদের কোনো আঁচ না পেয়ে জিউ মেরিকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যেতে চায়, কিন্তু হঠাৎ সে উল্টো দিকের বাড়ির মালিককে বেরিয়ে আসতে দেখে তাড়াহুড়ো করে সে মেরির সাথে ঘরে ঢুকে পড়ে। ঘরের দেয়ালে তাদের দুজনের বিয়ের ছবি ঝোলানো এবং বিভিন্ন স্থানে তার নিজের জিনিসপত্র রাখা। জিউ এর মনে হয় যেন তারা সত্যি একসাথে বসবাস করছে। তার মনের উত্তেজনা লুকাতে সে মেরিকে পর্দা ঝোলাতে সাহায্য করার প্রস্তাব দেয়। মেরি তাকে বিরক্ত করতে চায় না, তাই শুধু হুকগুলো ঠিক করে দিতে বলে এবং বাকিটা সে নিজেই করবে বলে জানায়। আনন্দে মগ্ন জিউ অসাবধানতাবশত মনের কথা বলে ফেলে, বলে যে স্বামীকে তো এই সমাজেই ব্যবহার করতে হয়। কথাটা ফসকে গেছে বুঝতে পারে সে। তড়িঘড়ি করে বোঝানোর চেষ্টা করে যে সে সেটা বোঝাতে চায়নি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সে শাওয়ারের কলটি স্পর্শ করে ফেলে এবং মুহূর্তের মধ্যে ভিজে চুপসে যায়। মেরি এগিয়ে এসে জিউ এর জামাকাপড় মুছে দিতে শুরু করে। জিউ নিজে করতে চাইলে হাত বাড়ানোর সময় সে মেরির হাতটি ধরে ফেলে। পরিবেশ হঠাৎ রোমান্টিক হয়ে ওঠে। দুজনই কিছুটা অস্বস্তি বোধ করে জিউ মেরির আরও কাছাকাছি যেতে চায় আর তাকে পরের দিন দুপুরে একসাথে খাবার খেতে আমন্ত্রণ জানায়। মেরি সানন্দে রাজি হয়। জামাকাপড় কিছুটা শুকানোর পর জিউ মেরির বাড়ি থেকে চলে যায়। আড়ালে লুকিয়ে থাকা প্রাক্তন প্রেমিক তার চেহারা দেখে নিশ্চিত হয় যে সেই লোক যে সেদিন মেরির সাথে ছিল। বিপদ আসছে টের না পেয়ে মেরি যখন আবর্জনা ফেলতে বাইরে যায়, প্রাক্তন প্রেমিক ভূতের মতো তার পাশে এসে হাজির হয় এবং সে এখানে কি করছে তা জানতে চায়। জিউ এর সাথে তার কি সম্পর্ক তাও জানতে চায়। মেরি যখন অজুহাত খোঁজার চেষ্টা করছিল, প্রাক্তন প্রেমিক তার হাতে থাকা আবর্জনা দেখে নিজেই ধরে নেয় যে সে এখানে বাড়ির কাজের লোক হিসেবে কাজ করছে। মেরি তার কথার সূত্র ধরে মিথ্যা বলে যে এটি তার বন্ধুর বাড়ি, সাম্প্রতিককালে কেউ এখানে থাকছে না, তাই সে এখানে থাকছে এবং দেখাশোনা করছে। কিন্তু প্রাক্তন প্রেমিক হাল ছাড়ে না। সে জিউ মেরির কে হয় তা না জেনে যেতে চায় না এবং মেরিকে অনুসরণ করে উঠোনে প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করে যে তার কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে কি না। মেরি রেগে যায়। বিবাহ বহির্ভূত সম্পর্ক তো তারই ছিল, সে কার সাথে মেলামেশা করছে তাতে তার কি আসে যায়। প্রাক্তন প্রেমিক এগিয়ে এসে মেরির হাত ধরে তার মায়ের পক্ষ থেকে ক্ষমা চায়। মেরি তখনও ক্ষমা করতে রাজি না হওয়ায় সে ধৈর্যের সাথে উপদেশ দেয় যে মেরি তার দয়ার মূল্য দিচ্ছে না। যেহেতু সে ক্ষমা চেয়েছে, তার উচিত তা গ্রহণ করা। এমনকি সে মুখ থেকে হাঁটু গেড়ে বসে মেরিকে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করে। মেরির আগে এবং উদ্বেগে চিৎকার করে বলে যে তার ক্ষমা চাওয়ার দরকার নেই, সে শুধু তার সাথে সব সম্পর্ক চিরতরে শেষ করতে চায়। প্রাক্তন প্রেমিকের মনে হয় মেরির প্রতিক্রিয়া সন্দেহের জন্ম দিচ্ছে এবং সে সন্দেহ করে যে ভিলাটি জিউ এর আর মেরি তার সাথে সম্পর্ক ভাঙ্গার আগেই জিউ এর সাথে জড়িয়ে পড়েছিল। তাই সে জোর করে ঘরে ঢুকে প্রমাণ খুঁজতে শুরু করে। দেয়ালের বিয়ের ছবি দেখে ফেলার ভয়ে মেরির সাথে হাততালি দিয়ে শব্দ নিয়ন্ত্রণের মাধ্যমে ঘরের আলো নিভিজে দেয়। তারপর তাকে ধরে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। একজন তাকে বাইরে টানছিল আর অন্যজন ভেতরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। মেরির শক্তি প্রাক্তন প্রেমিকের চেয়ে কম হওয়ায় সে অসাবধানতাবশত হাত ছেড়ে দেয়, যার ফলে প্রাক্তন প্রেমিক মেঝেতে সজোরে পড়ে যায় এবং নড়াচড়া করতে পারে না। অসহায় মেরি তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। ডাক্তার জানায় যে প্রাক্তন প্রেমিকের কবজি ভেঙে গেছে এবং উরুর পেশিতে টান লেগেছে, তাই তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। প্রাক্তন প্রেমিক সুযোগ বুঝে নির্লজ্জতা দেখাতে শুরু করে এবং দাবি করে যে মেরিকে
অবশ্যই তার পাশে থাকতে হবে ও সেবা করতে হবে। অগত্যা মেরি হাসপাতাল ছেড়ে যেতে পারে না এবং ঝামেলায় পড়ে যায় এবং জিইউয়ের সাথে একসাথে দুপুরের খাবার খাওয়ার কথা ভুলে যায়। জিইউ অনেক অপেক্ষা করেও মেরির দেখা না পেয়ে তাকে ফোন করে তার খোঁজ নেয়। মেরি তাকে চিন্তিত করতে চায় না, তাই মিথ্যা বলে যে তার এক বন্ধু আহত হয়েছে এবং সে হাসপাতালে বন্ধুর দেখাশোনা করছে। হতাশ জিইউ যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ জিং জিংয়ের কাছ থেকে একসাথে খাবার খাওয়ার আমন্ত্রণ পায়। সে জিং জিংয়ের সাথে দেখা করতে হাসপাতালে যায়, কিন্তু অপ্রত্যাশিতভাবে করিডোরে মেরিকে দেখতে পায় এবং মেরি তার প্রাক্তন প্রেমিককে ধরে হেঁটে যাচ্ছে। প্রাক্তন প্রেমিক জিইউকে দেখে ইচ্ছাকৃতভাবে যেন টিটকারি মারার মতো করে মেরিকে তার বুকে টেনে নেয় এবং দেখায় যেন তাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। হতাশ জিইউ সাথে সাথে মেরিকে টেনে সরিয়ে নেয় এবং প্রাক্তন প্রেমিককে নিজের কাঁধে তুলে নেয়, কিন্তু তার আর তনাদ শোনার আগেই তাকে দ্রুত ওয়ার্ডে পাঠিয়ে দিতে চায়। মেরি বুঝতে পারে জিইউ খুব রেগে আছে, তাই সে তড়িঘড়ি করে বলে যে সে তাকে বিরক্ত করতে চায়নি বলেই আহত হওয়ার কথা বন্ধুর বলে মিথ্যা বলেছিল, আর প্রাক্তন প্রেমিকের দেখাশোনা করার জন্য সে এখানে রয়েছে কারণ সে ভয় পাচ্ছিল যে প্রাক্তন প্রেমিক কোনো ঝামেলা বাঁধিয়ে ঘোরটি হাতছাড়া করে দিতে পারে। এই মুহূর্তে মেরি অবাক হয় এবং বুঝতে পারে না জিইউ কেন এত রেগে আছে। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।